পৃথিবীর ইতিহাসে কোনো দেশে একসাথে জাতীয় নির্বাচন এবং গণভোট হয়েছে কিনা কোনো সূত্র বা তথ্য থেকে পাওয়া যায় নাই। কেউ কি বলতে পারবেন? যাই হোক, বাংলাদেশে তাই হচ্ছে, কারণ বাংলাদেশ সব সম্ভবের দেশ। গণতন্ত্রের কথা বলে ফ্যাসিবাদতন্ত্র কায়েম করতে পারে রাজনীতিবিদরা। আমাদের 12ই ফেব্রুয়ারির নির্বাচনে পৃথিবীর ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা ঘটতে যাচ্ছে। আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনে সাধারণ মানুষ যেমন বিভিন্ন প্রতীকে ভোট দেবেন, তেমনি আরেকটি ভোটে হাঁ অথবা না ভোটে ভোট দেওয়ার অধিকার রাখবেন। হাঁ বা না ভোট মূলত বর্তমান অন্তর্বর্তী সরকারের একটা বড় এজেন্ডা, যে কারণে কোনো রাজনৈতিক দল হাঁ অথবা নার পক্ষে প্রচারণা যদি চালায় বা নাও চালায়, তবুও সরকারকে এই কাজটুকু করতে হবে, কারণ এই পরিবর্তনের ম্যান্ডেট নিয়েই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, যার পিছনে ছিল সেই সাধারণ ছাত্ররা। সেই জুলাই আন্দোলনের ছাত্রদের দ্বারাই তৈরি এনসিপি হাঁর পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন তাদের সামর্থ্য অনুযায়ী, কিন্তু আমাদের অন্য বড় বড় রাজনৈতিক দলগুলো হাঁর পক্ষে তেমন প্রচারণা চালাচ্ছেন না, উল্টো নার পক্ষে বলছেন। একটু শুনে দেখুন। হাতে ভোট দিলে আপনার 16ই ডিসেম্বর থাকবে না, 26শে মার্চ থাকবে না, আপনার 71 সালে যে যুদ্ধ করছে মা বোনেরা ইজ্জত দিচ্ছে, 30 লক্ষ মা বোন ইজ্জত দিচ্ছে, এটা থাকবে না। অর্থাৎ আপনারা যারা আওয়ামী লীগ করেন, দয়া করে আপনারা না ভোটের জন্য হলো। আওয়ামী লীগের তো আমরা আসলে বিএনপিটা হইতেছে উদারপন্থী রাজনৈতিক দল। আমরা বিএনপি চাচ্ছি সকল দল মিলে একটা দেশে নির্বাচন হোক, সকল এবার না হোক, সামনে যেন সকল দল একটা নির্বাচন অংশগ্রহণ, 5 বছর পরে যেন সকল দল নির্বাচন অংশগ্রহণ করতে পারে। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন বড় নেতা মিস্টার জয়নাল আবেদিন ফারুক নার পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন। অর্থাৎ জুলাই সনদের অন্তর্ভুক্ত বাংলাদেশ সংস্কারের সাংবিধানিক সংস্কারের যে প্রস্তাবগুলো, তার বিরুদ্ধে না ভোট দিতে বলেছেন। এখন গণতন্ত্রের গণজোয়ারে যদি গণভোট ভেসে যায় এবং সেখানে যদি না নির্বাচিত হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যতে, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়া পাওয়ায় ভবিষ্যতের কি পরিবর্তন ঘটতে পারে আমরা আজকে দেখব। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট হবে একই দিনে, এটা আমরা জানি। 4টি বিষয়ের উপর একটি প্রশ্নে হবে গণভোট। 4টি বিষয় হলেও আসলে এর মধ্যে সংবিধান সম্পর্কিত 48টি সংস্কার প্রস্তাবই আছে। গণভোটে হাঁ জয়ী হলে আগামী সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য নিয়ে উচ্চকক্ষ গঠিত হবে। অর্থাৎ এসব সংস্কার করতে হলে অবশ্যই হাঁ ভোট জয়ী হতে হবে। এবং এই গণভোটের 4টি বিষয় এবং প্রশ্নের অর্থ কি? মূলত ব্যালট পেপারে থাকা 4টি বিষয়ের উপর ভিত্তি করেই মূল প্রশ্ন তৈরি করা হয়েছে। প্রশ্নটি জানার আগে দেখা যাক সেই 4টি বিষয়গুলো কি কি। 1. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। আমাদের গণতন্ত্রের পক্ষে যে সকল রাজনৈতিক দলগুলো কথা বলেন, তারা কি এটা চান, কিংবা কিভাবে চান? অর্ধ সংস্কার চান? তার কি নামে মাত্র কোন একটা সংস্কার চান, নাকি সত্যিকার অর্থেই তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন কিংবা সাংবিধানিক প্রতিষ্ঠান তারা স্বাধীনভাবে কাজ করবে, সাধারণ জনগণের জন্য কাজ করবে? আমাদের কোন রাজনৈতিক দল কি তা চান? 2 নাম্বার, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে। ভবিষ্যতে সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদনের দরকার হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে জাতীয় ঐক্যের যে বিভিন্ন সভা সমাবেশ হয়েছে দীর্ঘ 9 মাস 10 মাস যাবৎ বাংলাদেশের অর্থ খরচ করে, এই যে 30-35টি রাজনৈতিক দল দিনের পর দিন বসে কত কিছু চিন্তা করলো, এত কিছু কি চিন্তার প্রয়োজন আছে? সত্যিকার অর্থে যদি তারা মানুষের অংশগ্রহণ চায়, তাহলে কি তার পক্ষে আসবে? 3 নাম্বার, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ,
বিচার বিভাগের স্বাধীনতা এবং স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে সেগুলোর বাস্তবায়ন। সত্যিকার অর্থে বর্তমান যে নির্বাচন প্রক্রিয়া চলমান আছে সেখানে প্রতিটা রাজনৈতিক দল যেভাবে তারা জুলাই সনদে এক হয়েছিল যে নারী প্রতিনিধি বৃদ্ধি করবে, কমপক্ষে 5 ভাগ নারী প্রতিনিধি প্রত্যেক বছর নির্বাচিত হয়ে আসবে এবং সেইভাবে তারা মনোনয়ন দেবে। আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিপি ছাড়া অন্য কোন দলে কি আপনি তার প্রতিফলন দেখেছেন? সুতরাং গণভোটে হ্যাঁ বা না বিজয়ী হয়ে আসলেই যে মূল পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু নয়। কিন্তু তবুও মানুষ যদি বুঝতে না পারে মানুষ কি চায়, তাহলে সে তো নায়ের পক্ষেই যাবে। 4 নাম্বার, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তার দলেরই তো সংস্কার করতে চায় না, কারণ এক ব্যক্তির দল, এক পরিবারের দল। দেখুন না, সেই জুলাই সনদে 30-35টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, কিন্তু যখনই ক্ষমতার সময় এলো, যখনই নির্বাচন এলো, হুড়হুড় করে সবাই বড় বড় রাজনৈতিক দলের ছায়াতলে চলে গেল। নিজের দলকেই বিলীন করে দিয়ে সে আবার শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য তার দলকেই, তার নীতিকেই, তার দলের আদর্শকে বিসর্জন দিয়ে আরেকটা দলের ছায়াতলে গিয়ে কি সুন্দর বসে আছে দেখুন। সুতরাং গণভোটে হ্যাঁ জয়ী হবে না না জয়ী হবে এটা বাংলাদেশের সাধারণ মানুষই নির্ধারিত করতে পারে তার নিজের সামনের ভবিষ্যৎ। যদি গণভোটে হ্যাঁ জয়ী হয় তাহলে জুলাই জাতীয় সনদের একমত হওয়া প্রস্তাবগুলো বাস্তবায়িত হবে। এ কাজ করবেন সংসদ নির্বাচনে জয়ী এমপিরাই। সংসদের অধিবেশন শুরুর 180 দিন পর্যন্ত তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে পরিচিত হবেন, অর্থাৎ জুলাই সনদে একমত হওয়া বিষয়গুলোর আলোকে তারা সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আসবেন। যদি গণভোটে না জয়ী হয় তাহলে সরাসরি নতুন সরকার আসবে। সেখানে উচ্চ কক্ষ হয়তোবা যেই দল জিতে আসবে, যদি বিএনপি জিতে আসে তাদের ইচ্ছে অনুযায়ী নিম্নকক্ষের সংসদ সদস্যদের অনুপাতে একই অনুপাতে আরেকটা ডামি দ্বিতীয় কক্ষ হয়তো তৈরি হবে। কিংবা অন্য রাজনৈতিক দলগুলো যদি আসে, যেমন জামায়াত অথবা এনসিপি, জুলাই সনদে বর্ণিত দ্বিকক্ষ বিশিষ্ট পিআর পদ্ধতি মেনেই হয়তোবা তারা সেই দ্বিকক্ষ গঠন করবে। যদি না ভোট জয়ী হয় তাহলে এরকম কোনো বাধ্যবাধকতা থাকবে না আমি সর্বে সর্বা। যদি না ভোট জয়ী হয় তাহলে সাংবিধানিক প্রতিটা প্রতিষ্ঠান আমি সর্বে সর্বার কাছে থাকবে, আমি যা বলবো তাই হবে। মূলত এই গণভোটটি হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের ইচ্ছার প্রতিফলনের একটি গণভোট। আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আমরা জাতীয় সরকারও বলতে পারি, কারণ এই সরকারের মধ্যে যেমন বিএনপির প্রতিনিধি আছে তেমনি জামায়াতের প্রতিনিধি আছে, কিংবা এনসিপির প্রতিনিধি ছিল বা আছে, অথবা প্রধান উপদেষ্টা নিজেই তো হয়তোবা ছাত্র জনতার প্রতিনিধি হিসাবে নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা হিসাবে। সুতরাং এই অন্তর্বর্তী সরকারের দায় হচ্ছে গণভোটকে সর্বোচ্চভাবে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়া এবং মানুষকে বোঝানো গণভোটের মাধ্যমে কি অর্জিত হবে ভবিষ্যতের বাংলাদেশে। যেমন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেছেন, গণভোটে না জয়ী হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই। এছাড়াও সরকারের ভেতরের উপদেষ্টারাই বিরক্ত এই গণভোটের প্রচারণা নিয়ে, কারণ গণভোটের প্রচার কেউ করছে না। সত্যিকার অর্থে এই যে জুলাই আন্দোলনে এই যে 2000-এর মতো ছাত্র জনতার প্রাণ কেড়ে নেয়া, 20-25 হাজার ছাত্র জনতাকে চিরতরে পঙ্গু করে দেয়া, তার বিরুদ্ধেই তো গণভোট। সেখানে ইলেকশন কমিশনকেও গণভোট নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা সাখাওয়াত। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে বাংলাদেশের সাধারণ জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা আসলে ভবিষ্যতের বাংলাদেশ কি ফ্যাসিবাদ মুক্ত বৈষম্যহীন একটি বাংলাদেশ দেখতে চায় কিনা, তারা কি সত্যিকার অর্থে সংবিধান সংশোধনের পক্ষে থাকবে নাকি বিপক্ষে থাকবে, নাকি সাংবিধানিকভাবে সে তার অধিকার হারাবে, সার্বভৌমত্ব হারাবে। বাংলাদেশের সাধারণ মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে এবং তার প্রেক্ষিতেই বাংলাদেশের মানুষকে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে।